এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাসটাও সম্পূর্ণ ভস্মীভূত। খবরটা পরের দিন যখন বিশ্বদূত পত্রিকার অফিসে পৌঁছল তখন রাত 8টা। যেটুকু টেক্সট মেসেজ এসেছিল তার থেকে বেশি খবর পাওয়া গেল না। কদিন পরে স্থানীয় সংবাদদাতার মাধ্যমে যে রিপোর্ট এলো তা দেখে অবাক হয়ে গেলেন এডিটর রতন নিয়োগে। কয়েকজন মরেছে বিষাক্ত তীরে, কয়েকজন টাঙ্গির আঘাতে, কেউ ছোড়ার আঘাতে, কেউ পতনজনিত অতিরিক্ত রক্তক্ষরণে, একজন পাকস্থলীতে বিষক্রিয়ায় এবং 3 জন অগ্নিদগ্ধ হয়ে। অবশ্য অগ্নিদগ্ধ 3 জন স্থানীয় আদিবাসী। এছাড়া বাসের মধ্যে যে আধপোড়া মৃতদেহটা পাওয়া গিয়েছিল তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। রিপোর্টটা পড়া হলে এডিটর রতন নিয়োগী স্টাফ রিপোর্টার অরুণ মল্লিককে ডেকে পাঠালেন। অরুণ মল্লিক আসতে রিপোর্টটা তার দিকে বাড়িয়ে দিলেন। অরুণ রিপোর্টটা মনোযোগ দিয়ে পড়ে বলল, কি অদ্ভুত ব্যাপার দেখুন, সকলেই মোটামুটি এক সময়ে নিহত হলেও সবার মৃত্যু কিন্তু একইভাবে হয়নি। অন্তত পোস্টমর্টম রিপোর্ট তো তাই বলছে। আবার আদিবাসী বস্তির মধ্যে যে 3টে মৃতদেহ পাওয়া গেছে তাদের মৃত্যুর কারণ আগুন, সে 3 জনই আদিবাসী। রতন নিয়োগী বললেন, আমিও তো অবাক হয়ে গেছি ওই কারণে। সরকারি মহলের ধারণা কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। সন্ত্রাসবাদীদের কাজ হলে 3 জন আদিবাসী আগুনে পুড়ে মরতো না, বা তাদের বস্তিতে আগুন লাগতো না। এর মধ্যে মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে যা পুলিশের নজরে পড়েনি। অরুণ বলল, কিন্তু রতনদা একটা জিনিস খেয়াল করেছেন? যে রাতে ঘটনাটা ঘটে সেটা ছিল পূর্ণিমার রাত। রতন নিয়োগী মুখ খুললেন, তাতে কি হয়েছে? এর মধ্যে আবার চাঁদ এসে কি করবে? রহস্য খুঁজতে গিয়ে তুমি আবার রোমান্টিক হয়ে পড়লে নাকি? অরুণ হেসে বলল, আরে না না, ঠিক তা নয়। ঘটনার যা সময়কাল দেখা যাচ্ছে সেই সময় আকাশে পূর্ণিমার চাঁদ হাজির ছিল। সেই হয়তো একমাত্র পুরো ঘটনাটা সাজিয়ে গুছিয়ে বলতে পারবে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে প্রত্যক্ষভাবে না হোক অন্তত পরোক্ষভাবে চাঁদই মোটামুটি সব কিছুর জন্য দায়ী? অর্থাৎ ঘটনার প্রধান আসামি হলো চাঁদ। রতন নিয়োগী বললেন, দাঁড়াও দাঁড়াও, পাগল হলে নাকি? এবার দেখছি চাঁদকে ধরতে তোমাকেই না চাঁদের কাছাকাছি অর্থাৎ লুনাটিক আইসলামে পাঠাতে হয়। অরুণ হাসল, বলল, আরে রতনদা, আমিও ঠিক ওই কথাই বলতে চাইছি। চন্দ্র উন্মত্ততা সম্বন্ধে অনেক গল্পই তো পড়েছেন, যেগুলো কাল্পনিক ছাড়া আর কিছুই নয়। বর্তমানে কিন্তু বৈজ্ঞানিক আর ডাক্তারদের নজর চাঁদের দিকে পড়েছে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে জৈবিক ও হৃদয়াবেগ সংক্রান্ত শারীরিক অবস্থার উপর পূর্ণ চাঁদ অর্থাৎ পূর্ণিমার চাঁদের ভীষণ প্রভাব আছে। শরীরের অনেক এনজাইম এবং হরমোন পূর্ণিমার রাতে সবচেয়ে বেশি কার্যকর হয়। এই সময় রক্তচাপ ও হার্টবিট বেড়ে যায়। নিউ ইয়র্কের একটা গবেষণায় দেখা গেছে পূর্ণিমাতে অগ্নিসংযোগ সংক্রান্ত অপরাধ 100% বেড়ে গেছে। সব শুনে এডিটর নিয়োগী সাহেব ঘাড় দুলিয়ে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু যদিও বা সাজিয়ে গুছিয়ে কোনো ক্রিমিনাল চার্জ চাঁদের বিরুদ্ধে দাঁড় করানো যায়, তবু ওকে কোনো শাস্তি দেওয়া যাবে না। অতএব চাঁদকে ছেড়ে দিয়ে তুমি নিজে একবার ঘটনাস্থলে যাও, চারিদিকে খোঁজ খবর করে এই গণহত্যা বা গণমৃত্যুর একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করো। আমি জানি তোমার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বেশ উৎসাহ আছে। ঠিক আছে, বলছেন যখন একবার চেষ্টা করে দেখি। কালে আমি রওনা হচ্ছি। অরুণ মল্লিকের 4 সপ্তাহ সময় লাগলো সবকিছু তদন্ত করে দেখতে। অনুসন্ধান পর্বের টুকরো টুকরো রিপোর্টগুলো কিছুটা কল্পনার আঠা দিয়ে জুড়ে দিলে ঘটনাটা যা দাঁড়ায় তা ঠিক এই রকম।
কুরু পার হয়ে লাতেহারের পথে ছুটে চলেছে রাজহাঁসের মতো সাদা সুন্দর লাক্সারি বাসটা। সামনে নীল সাটিনের ব্যানারে সাদা ইংরেজি অক্ষরে লেখা সেন্ট মেরিনার ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যালকাটা। বাসটা লাতেহার হয়ে থামবে একেবারে বেতলা স্যাংচুয়ারিতে। সেখানকার জঙ্গলে বন্যপ্রাণী দেখতে এবং বিভিন্ন উদ্ভিদ ও পরিবেশের সঙ্গে পরিচিত হতে যাচ্ছে একদল ছাত্র। কুল থেকে খানিকটা এগোবার পর আরম্ভ হলো পাহাড়ি পথ। দুপাশে বড় বড় গাছের জঙ্গল। সময়টা ফাল্গুন পার হয়ে চৈত্রের মাঝামাঝি। জঙ্গল জুড়ে পলাশ, শিমুল, মহুয়া গাছে তাই বসন্তের মাতন লেগেছে। রাঁচিতে বাসটা যখন থেমেছিল তখন একজন অপরিচিত বাঙালি ভদ্রলোক গায়ে পড়ে পরামর্শ দিয়েছিলেন বেলা 4টের মধ্যে লাতেহার পার হয়ে যেতে, না হলে পুলিশ রাতটা লাতেহারেই আটকে রাখতে পারে। আজকাল লাতেহার হয়ে বেতলা ডালটনগঞ্জ যাওয়ার রাস্তায় রাতে ডাকাতি খুব বেড়ে গেছে বলে বেলা 4টের পর গাড়ি এবং লোকজন চলাচল পুলিশ বন্ধ করে দেয়। আর যদিও চলে তবে একসাথে অনেকগুলো গাড়ি সারি বেঁধে সামনে পেছনে আর্মড গার্ড নিয়ে কনভয়ের মতো চালানো হয়। কুলতেই বিকাল 5টা বেজে গিয়েছিল। কুল ছাড়িয়ে আরো ঘন্টাখানেক চলার পর বাসটা গন্ডগোল করতে শুরু করলো। বাসের গতি বাড়ছে না দেখে এই ট্যুরের ইনচার্জ কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সুকুমার দত্ত ড্রাইভারকে বলল, এই কি হলো, একটু জোরে চালান, না হলে তো আজ রাতে এতগুলো লোককে এই অজানা অচেনা জঙ্গলেই কাটাতে হবে। সুকুমার দত্তের উৎকণ্ঠা এবং ড্রাইভারের হাজার প্রচেষ্টা সত্ত্বেও আরো মাইলখানেক যাবার পর গাড়িটা ঘট ঘট ঘটাং শব্দ করতে করতে রুখে দাঁড়ালো। গাড়ির ইঞ্জিন বন্ধ করে ড্রাইভার এবং খালাসি ব্যাপারটা কি ঘটেছে দেখতে নিচে নেমে গেল। ওদের দেখা দেখি কিছু কিছু ছাত্র বাস থেকে নামতে শুরু করলো। জেনারেল সেক্রেটারি সুকুমার দত্ত এক্স জেনারেল সেক্রেটারি বিনয় সরকারকে ডেকে বলল, বিনয়দা, সবাইকে ডেকে বাসে তোলো, নয়তো বাস স্টার্ট করার পর আবার সবাইকে জড়ো করতে সময় লেগে যাবে। বিনয় সরকার কথাটা এড়িয়ে যেতে চাইল, বলল, আমি পারবো না, আর তুমি নিজে যাও, ব্যাপার স্যাপার আমার মোটেই ভালো লাগছে না। ঠিক সেই সময় বাসের তলা থেকে ড্রাইভার বেরিয়ে এসে খবর দিল, অ্যাক্সেল ভেঙে গেছে, বাসটাকে সারাতে হলে সে রাঁচি ছুটতে হবে। এই অসময়ে রাঁচি যাবার মতো কোনো যানবাহন পাওয়া যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, আর পাওয়া গেলেও নতুন অ্যাক্সেল মেকানিক নিয়ে সকালের আগে ফেরা যাবে না। গুড লাক বলতে হবে। আধ ঘন্টার মধ্যেই লাতেহার থেকে একটা ট্রাক এসে পড়ল। হাত দেখিয়ে অনেক কষ্টে তাকে থামিয়ে সেই ট্রাকে করে ড্রাইভার আর খালাসি ভাঙা অ্যাক্সেলটা নিয়ে রাঁচি চলে গেল। যদি মেরামত করা যায় ভালো, না হলে নতুন অ্যাক্সেল কিনতে হবে। ততক্ষণে ব্যাপারটা বাসের সকলে জেনে গেছে। যে কজন বাসের মধ্যে তখনও ছিল তারাও নেমে পড়ল। গোটা দলটা জিএস সুকুমার দত্ত আর এক্স জিএস বিনয় সরকারকে কেন্দ্র করে দুদলে ভাগ হয়ে গেল। অথচ যাত্রা প্রারম্ভের সময় পুরো দলটা সুকুমার দত্তের পক্ষে ছিল। বিনয় বলল, আমি আগেই বলেছিলাম এত বড় লং রুটের প্রোগ্রাম না করতে, এর থেকে কাছাকাছি কোথাও যাবার প্রোগ্রাম করলে এইসব ঝামেলাও হতো না, আর পরিশ্রমও কম হতো। এইসব তর্কাতর্কির মাঝে সূর্য পশ্চিম আকাশে লাল আবির ছড়িয়ে দূরের কালো পাহাড়টার আড়ালে নেমে গেল। আলো আঁধারির মধ্যে পলাশ শিমুলের ডালে ডালে যেন চাপ চাপ রক্ত। আর একটু পরেই পূর্ব দিগন্তে লাল চোখ নিয়ে বিরাট থালার মতো পূর্ণিমার চাঁদ উঁকি দিল। সুকুমার দত্ত তার হাত ঘুরতে দেখল 7টা বেজে গেছে। রাতের আহারের জন্য বিশেষ চিন্তা ছিল না, কেননা সঙ্গে ঠাকুর, চাকর, চাল, ময়দা, তরি তরকারি, বাসনপত্র, শালপাতা সব কিছুই আছে। শুধু দরকার কিছু কাঠের। এত বড় জঙ্গলে নিশ্চয়ই কাঠের অভাব হবে না। সুকুমার দত্ত তাই ঠাকুরকে ডেকে বলল, কিছু কাঠ জোগাড় করে রাতে রান্না চাপিয়ে দিন।
বামুন ঠাকুর মাথা চুলকে বলল, এই অন্ধকারে রাতের বেলায় কোথা থেকে কাঠ জোগাড় করব? সুকুমার দত্তের দেশ কুচবিহারের গ্রামে। এই ধরনের বন্য পরিবেশের সঙ্গে তার ভালোই পরিচয় আছে। সে বলল, ঠিক আছে, তোমরা আমার সাথে এসো। দূরে আলো দেখতে পাওয়া যাচ্ছে, মনে হয় জঙ্গলের মধ্যে গ্রাম আছে। কিছু টাকা দিলে ওরাই কাঠ জোগাড় করে দেবে। অজানা অচেনা জায়গা, একটু দাঁড়াও, আমি অ্যাটাচি কেস থেকে টর্চ আর ছুরিটা বের করে নিয়ে আসি। টর্চ আর ছুরি আনতে সুকুমারকে বাসের মধ্যে ঢুকতে হলো। অ্যাটাচি কেসটা বাসেই ছিল। ফাঁকা বাসে একমাত্র অধ্যাপক অভিমন্যু সেন, যিনি ছাত্রদের অভিভাবক হিসেবে এই দলের সঙ্গে এসেছেন, একটা সিটে চুপচাপ শুয়েছিলেন। সুকুমার আর তাকে বিরক্ত করল না। স্যার ব্লাড প্রেশারের রোগী, শরীরটা খারাপ লাগছিল, খানিকক্ষণ আগেই বলছিলেন। শুয়ে বিশ্রাম নিচ্ছেন নিক। সুকুমার নিঃশব্দে টর্চ আর ছুরিটা অ্যাটাচি থেকে বের করে নিয়ে এসে ঠাকুর চাকরদের বলল, এই চলো। বিনয় সরকার ওদের দল বেঁধে যেতে দেখে পিছন থেকে ডেকে বলল, এই কোথায় চললে তোমরা? সুকুমারের জবাব শুনে বিনয় বলল, এই চলো, আমিও যাই তোমাদের সঙ্গে, বাসে থেকে আর কি করব। সুকুমার তার কথা শুনে অবাক হলেও মুখে বলল, চলো। হ্যাঁ, চলো। সুকুমার আর বিনয়ের মধ্যে যে বরাবর একটা রেষারেষি বা বিদ্বেষ আছে তা অনেকেই জানে বা বোঝে। বিনয় সুকুমারকে হিংসা করে, দেখতে পায় না। বিনয় কলেজে একসময় সুকুমারের সিনিয়র ছিল, কিন্তু প্রমোশন না পাওয়ায় তাকে এখন সুকুমারের থেকে নিচুতে পড়তে হচ্ছে। বিনয়ের ধারণা, সুকুমার যদি তার অনুরোধ মতো গত পরীক্ষায় তার খাতায় লেখা উত্তরগুলো বিনয়কে দেখাতো, তাহলে একটা বছর তার নষ্ট হতো না। বিনয় অনেক চেষ্টা করে তার পরীক্ষার সিট যাতে সুকুমারের পাশে পড়ে সেই ব্যবস্থা করেছিল, কিন্তু সুকুমার দেখায়নি তার খাতার উত্তরগুলো। এভাবে না পড়ে, না বুঝে, না জেনে পাশ করে কি লাভ? ইঞ্জিনিয়ার হয়ে দেশের কোনো কাজে লাগবে তুমি? এতে বিনয় সরকার নিজেকে খুব অপমানিত বোধ করেছিল। সুকুমার দত্ত ভর্তি হবার আগে পরপর 2 বছর বিনয় কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়েছিল, কিন্তু সুকুমার ভর্তি হবার পর আস্তে আস্তে অবস্থাটা বদলাতে আরম্ভ করল। সুকুমার কথাবার্তায়, লেখাপড়া, ব্যবহারে, স্বভাব চরিত্রে, খেলাধুলায় ধীরে ধীরে সকলের মন জয় করে নিল। কাজেই আগে কলেজে সকলের কাছে বিনয়ের যেটুকু গুরুত্ব ছিল, সুকুমার আসার পর তার প্রায় সবটুকুই আস্তে আস্তে মুছে গেল। এইসব বিভিন্ন কারণে বিনয়ের মনে সুকুমারের বিরুদ্ধে এক তীব্র বিদ্বেষ জন্ম নিয়েছিল। তাই আজ যখন বিনয় নিজেই সুকুমারের সঙ্গে কাঠের সন্ধানে অন্ধকারের জঙ্গলের মধ্যে ঘুরতে চাইল, তখন সুকুমার অবাক হলেও মুখে শুধু বলল, চলো। পূর্ণিমার জ্যোৎস্না গাছের ডালের ফাঁক দিয়ে ঢুকে মাটির উপর আলো আঁধারির পাতলা জাল বিছিয়েছে। সুকুমার বলল, চারিদিকেই তো মহুয়া গাছ, এখন তাতে ফুল ফোটবার সময়। ভাল্লুক মহুয়া ফুলের মধু খেতে ভালোবাসে, একটু লক্ষ্য রেখে পথ চলো। বলা যায় না, অজানা অচেনা জঙ্গলের রাস্তা, যে কোনো সময় ভালুক, বুনো শুয়োর বা অন্য কোনো জন্তুর মুখোমুখি পড়তে পারি। আবার কিছুক্ষণ চুপচাপ। ঠাকুর আর তার জোগাড়ে একটু পেছনে। মাঝে মাঝে সুকুমারের হাতের টর্চ আলো আঁধারিকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এরই মধ্যে হঠাৎ বিনয় সরকারের গলা শোনা গেল, এই সুকুমার, সন্দেশ খাবে? সুকুমার অবাক হলো, হঠাৎ সন্দেশ কোথা থেকে জোগাড় করলো? বিনয় বলল, রাঁচিতে যখন বাস থেমেছিল তখন কিনেছিলাম, মাখা সন্দেশ। আমি খেয়েছি, কিছুটা আছে, খেয়ে নাও। রাতের খাওয়া কখন জুটবে তার ঠিক ঠিকানা নেই। এই বলে বিনয় সুকুমারের হাতে সন্দেশের বাক্সটা তুলে দিল। খিদেতে সুকুমার দত্তের পেট চঞ্চল করছিল, বেশ আয়েশ করে সন্দেশটুকু খেয়ে নিল।
ততক্ষণ তারা একটা দেহাতি আদিবাসী বস্তিতে এসে পৌঁছেছে। আদিবাসী লোকজন ওদের দেখে প্রথমে ডাকাত মনে করে ভয় পেয়েছিল। কথাবার্তা বলে যখন মনের সন্দেহ বুঝল, তখন তারা নিজেদের সংগৃহীত জ্বালানি কাঠ থেকে রান্নার ঠাকুরের চাহিদা মতো কিছু কাঠ দিল, অবশ্য মূল্যের বিনিময়ে। এমনকি ফেরার সময় কিছু আদিবাসী যুবক ওদের পিছন পিছন এলো, যদি ফরমাস খেটে কিছু রোজগার করা যায় সেই আশায়। ওরা যখন জ্বালানি কাঠ নিয়ে লাক্সারি বাসের কাছে এলো, তখন রাত প্রায় 8টা। চাঁদ ততক্ষণে 60 ডিগ্রি কোণে এসে পৌঁছেছে। ঠাকুর চাকুরেরা পাথর দিয়ে উনুনের মতো তৈরি করে লেগে গেল রান্নার কাজে। দুজন দেহাতি লোকের উপর জল আনার ভার দেওয়া হলো। দলের সঙ্গে অভিমন্যু সেন নামে যে অধ্যাপক এসেছিলেন, তিনি হার্ট এবং ব্লাড প্রেশারের রোগী। এরকম অবস্থায় তার আসা উচিত হয়নি, এই কথা তিনি নিজেই জানতেন। কিন্তু সামনের বছর রিটায়ার করবেন বলে যাদের সঙ্গে এতদিন কাটালেন, তাদের সঙ্গে শেষবারের মতো বেড়াতে যাওয়ার অনুরোধ ঠেলতে পারেননি। বিকেল থেকেই ভদ্রলোক বাঁ হাতে আর বুকের বাঁ দিকটাতে একটা যন্ত্রণা অনুভব করছিলেন, তাই সকলে বাস থেকে নেমে গেলেও তিনি কোথাও না গিয়ে বাসের মধ্যেই চুপচাপ শুয়েছিলেন। বাস থেকে রান্নার জিনিসপত্র সব নামানো হলো। সুকুমার দত্ত টর্চের আলোতে দেখতে পেল প্রফেসর সেন তখনও চুপচাপ শুয়ে আছেন। তার শরীর খারাপের কথা সে জানত, অবশ্য এই জঙ্গলে কিছু করবারও ছিল না, তাই স্যারকে আর বিরক্ত না করে এবারও সে চুপচাপ বাস থেকে নেমে এলো। তার একবারও সন্দেহ হলো না যে স্যার বেঁচে আছেন তো। প্রকৃতপক্ষে কেউ জানতেই পারল না প্রফেসর সেন বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন। কাজেই তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই পড়ে রইলেন বাসের মধ্যে। রান্নার অনেক দেরি। বিনয় সুকুমারকে বলল, এই আমরা আর বাসে থেকে কি করব, চলো চাঁদের আলোতে একটু বেড়াই, কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না। সুকুমার বিশেষ আপত্তি করল না। সত্যি তো, এখন তো কিছুই করার নেই, একটু ঘুমিয়ে নিলে হতো। ঘুম ঘুম পাচ্ছে কেন বলো তো, চোখ দুটো যেন জড়িয়ে আসছে। দুজনে মিলে চলতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে শাল মহুয়ার বড় বড় গাছের পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে ওরা অনেকটা ভিতরে চলে গেল। সামনে খানিকটা ফাঁকা জমি, গোল গোল বড় বড় পাথর ছড়িয়ে আছে। সুকুমার আড়ামোড়া ভেঙে একটা লম্বা হাই তুলে বলল, এসো এবার একটু বসা যাক, আর পারছি না, সারা শরীর নেতিয়ে আসছে। কথা শেষ করে সুকুমার একটা পাথরের উপর বসে পড়ল। তারপর আস্তে আস্তে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ল খোলা আকাশের নিচে। চোখ দুটো গভীর নিদ্রায় জড়িয়ে আসছিল। বিনয় খানিকক্ষণ সুকুমারের দিকে তাকিয়ে রইল, তারপর সামনাসামনি একটা পাথরের উপর বসে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি অতিবার বেড়েছিলে সুকুমার, আজ আমাদের শেষ বোঝাপড়ার দিন। তোমাকে সরানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তুমি এবার শেষ ঘুম ঘুমিয়ে নাও, আমি চলি, নয়তো পরে সকলে আমায় সন্দেহ করবে। চাঁদের আলোয় বিনয় সরকারের ছুঁচলো মুখটা অনেকটা নেকড়ের মতো দেখাচ্ছিল। তার কথা শুনে সুকুমার দত্তের স্নায়ুগুলো চমক খেয়ে সতেজ হতে চাইল। বলল, তার মানে তুমি কি বলতে চাও? বিনয় বলল, তুমি যে সন্দেশগুলো খেয়েছো তাতে বিষ মেশানো ছিল। সুকুমার দত্তের শরীর শেষবারের মতো টান টান হয়ে উঠল। বলল, তুমি এত নিজ? ঠিক আছে, তোমাকেও আমি বেঁচে ফিরতে দেব না। বিনয় সরকার ততক্ষণে যাবার জন্য উঠে দাঁড়িয়ে পেছন ফিরেছে। সুকুমার তার মুখের কথা শেষ করার আগেই হাতের কাছ থেকে একটা বড় পাথর তুলে শরীরের সমস্ত অবশিষ্ট বল একত্র করে হাত 5 দূরে বিনয় সরকারের মাথায় ছুঁড়ে মারল। বিনয় সরকার এর জন্য প্রস্তুত ছিল না। সে তখন পৈশাচিক উল্লাসে উল্লাসিত।
পাথরটা সোজাসুজি সজোরে তার মাথায় আঘাত করাতে সে ঘুরে সপাটে পড়ে গেল। বোধহয় জ্ঞান হারিয়েছিল। সুকুমার দত্ত টলতে টলতে উঠে এসে তার পকেট থেকে ভাঁজ করা ছুরিটা বের করে এলো পাথারিয়ে মারতে লাগলো বিনয় সরকারের বুকে পিঠে। আলো আধারির জালে সেন্ট মেরিনার ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন ছাত্রের মৃতদেহ ঢাকা পড়ে রইল। এবারকার দলে মোহিত হালদারও এসেছে। সে কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। ছেলেটা এমনিতে মিশুকে এবং হইচই করতে ভালোবাসে। গাড়িটা যখন অ্যাক্সেল ভেঙে পড়ে রইল, মোহিতদের ক্লাসের দীনেশ পাল আর রণজিৎ নাগ মোহিতকে বলল, এই চল, আমরা আর চুপচাপ বসে থেকে কি করব, আশপাশটা একটু ঘুরে দেখি, চাঁদনি রাত আছে, দারুণ ইন্টারেস্টিং লাগবে। মোহিত হালদার, দীনেশ পাল আর রণজিৎ নাগ ঘুরতে ঘুরতে পিচের রাস্তা ধরে অনেকটা এগিয়ে গেল। দুপাশে বড় বড় গাছের জঙ্গল। দূর থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ভেসে আসছে। দীনেশ বলল, এই কিসের গন্ধ আসছে রে? মোহিত বলল, মহুয়ার হবে হয়তো, বিহারে তো মহুয়া গাছের ছড়াছড়ি শুনেছি। আরো খানিক দূর এগোতে ওদের কেমন যেন ভয় ভয় করতে লাগলো। চারপাশের নিশ্চুপ প্রকৃতি চাঁদের আলোতে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। ইতিমধ্যে এক টুকরো মেঘ ভাসতে ভাসতে চাঁদের মুখটা আড়াল করে দিল। ফলে চারিদিকে একটা অদ্ভুত অন্ধকারে পড়ে গেল। দীনেশ রণজিৎ আর মোহিতকে বলল, হ্যাঁ রে, তোরা কেউ ভূত বিশ্বাস করিস? রণজিৎ নাগ বলল, হ্যাঁ, আমি করি। আমার সেজ মামা এই বিহারেই নিজের চোখে ভূত দেখেছেন। একবার মোটরে করে হাজারিবাগের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। অন্ধকার রাস্তা, মোটরের হেডলাইটে সামনের পথটুকু শুধু দেখা যাচ্ছে। মাঝে মাঝে এক একটা শিয়াল মোটরের সামনে দিয়ে ছুটে রাস্তা পার হচ্ছিল। খানিকটা দূর যাবার পর সেজ মামা হঠাৎ দেখলেন জমাট অন্ধকারের মতো কালো অস্বাভাবিক লম্বা একটা মানুষ খানিকটা দূরে সামনে পথ আগলে দাঁড়িয়ে। মামা ওই দেখে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে হাজারিবাগ টাউনে ফিরে এসেছিলেন। পরের দিন সকালে আবার যখন ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন তখন কিন্তু দেখলেন কিছুই নেই, পরিষ্কার রাস্তা। দীনেশ মোহিতের দিকে ফিরে বলল, মোহিত, তুই ভূত বিশ্বাস করিস? এরকম অস্বস্তিকর গা ছমছম পরিবেশে এ ধরনের আলোচনা মোহিতের মোটেই ভালো লাগছিল না। সে উত্তরে বলল, আমি নিজে কোনোদিন দেখিনি, এটুকু বলতে পারি। আর তুই নিজে বিশ্বাস করিস কিনা আগে বল। দীনেশ উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল। হঠাৎ এই সময় কাছাকাছি কোনো জায়গা থেকে শুকনো পাতার খচমচ আওয়াজ ভেসে এলো। দীনেশ তার বক্তব্য বলা বন্ধ রেখে আওয়াজের কারণটা কান পেতে এবং চোখ খোলা রেখে বোঝার চেষ্টা করল। রণজিৎ এবং মোহিত তথৈবচ। মেঘের ঘোমটাটা ইতিমধ্যে পূর্ণিমার চাঁদের মুখ থেকে সরে গেছে। চাঁদের আলোয় বাঁদিকে কিছুটা দূরে একটা ঝাঁকড়া বড় গাছের তলায় ওদের নজরে গেল। মনে হলো গাছের তলায় অন্ধকারে কালো মতো কিছু একটা নড়াচড়া করছে। দীনেশ কাঁপা কাঁপা গলায় বলল, ওটা কি রে, ভূত নাকি? মোহিত আচমকা ভীষণ ভয় পেয়ে জ্ঞান হারাল। ধপ করে পড়ে গিয়ে মুখ দিয়ে আওয়াজ করতে লাগলো গো গো করে। বড় বড় পাথর ছড়ানো ছিটানো ছিল আশেপাশে। মাথাটা তারই একটাতে লেগে ক্ষতস্থান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল, কোনো ধমনী ছিঁড়ে গেলে যেমন হয়। একটু পরই সারা শরীরে খিঁচুনি শুরু হলো, মৃগ রোগীর মতো। এইসব দেখে দীনেশ এবং রণজিৎ ভীষণ ভয় পেয়ে গেল। তারা বুঝল না কালো যে বস্তুটি নড়াচড়া করছিল তা বড়জোর একটা শেয়াল বা দলছুট হরিণ। তাদের মনে দৃঢ় ধারণা হলো মোহিতকে ভূতে ধরেছে। ফলে মোহিতকে শুশ্রূষা করা দূরে থাক, তাকে ফেলে প্রাণের ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করল। তারা জানতেও পারল না মোহিতের মাথার ক্ষত দিয়ে অনর্গল যেভাবে রক্ত বেরোচ্ছে তাতে আধ ঘন্টার মধ্যে তার দেহ নিষ্প্রাণ হয়ে যাবে।
ইতিমধ্যে দলের অন্য একটা অংশ, যাতে বিকাশ দাস, হিতেন রায়, প্রেমশঙ্কর সিং আর বাদল চৌধুরী ছিল, তারা ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে একটা পুরনো শাল গাছের গোড়ায় বসে গল্প জুড়ে দিল ওয়ার্ল্ড কাপের খেলা নিয়ে। গাছটার গোড়াটা পাথর আর মাটি দিয়ে বেশ উঁচু করে বাঁধানো, কাজেই দলবদ্ধ হয়ে বসবার বেশ উপযুক্ত বলে তারা ওই জায়গাটি পছন্দ করেছিল। সবাই আরাম করে পা তুলে বসে গল্প জুড়ে দিল। ওরা বুঝতে পারল না এমন কি কারণ থাকতে পারে যার জন্যে জঙ্গলের সব গাছ বাদ দিয়ে ওই একটিমাত্র গাছের গোড়া অমন করে বাঁধানো। তারা অন্ধকারে দেখতে পেল না গাছটার গাটা মেটে সিঁদুর দিয়ে লেপা এবং ডালেতে তাগা আর লাল শালুর টুকরো ঝুলছে। এইভাবে ওয়ার্ল্ড কাপের আলোচনা যখন বেশ খানিকটা এগিয়েছে, সেই সময় দুজন দেহাতি আদিবাসী, যাদের সুকুমার জল আনবার কাজে লাগিয়েছিল, তারা সামনের বস্তি থেকে জল নিয়ে ওই গাছটার পাশ দিয়ে ফিরছিল। তারা ওই চারজনকে ওখানে ওইভাবে বসে থাকতে দেখে রেগে আগুন হয়ে গেল। বিকাশ, হিতেন, প্রেমশঙ্কর এবং বাদল জানত না যে এসব অঞ্চলের দেহাতি আদিবাসীরা একটা পুরনো শাল গাছ বেছে নিয়ে তাকে দেবতার স্থান হিসেবে প্রতিষ্ঠা করে পুজো করে। তাই তাদের দেবস্থান অপবিত্র করায় আদিবাসীদের মনে কি পরিমাণ ক্রোধ সৃষ্টি হতে পারে তা তারা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারল না। দেহাতি আদিবাসী দুটি ওদের কুরমালির ভাষায় রুক্ষ স্বরে ধমক দিয়ে ওখান থেকে উঠে যেতে বলল। ওদের মধ্যে একজন গালাগালিও দিতে শুরু করল। প্রেমশঙ্কর সিং এর মধ্যে তখনও বোধ হয় বংশগত পিতৃপুরুষের জমিদারি রক্ত কিছুটা অবশিষ্ট ছিল। সে উঠে গিয়ে একজন আদিবাসীর গালে সপাটে লাগালো এক চর। তাতে ফল হলো আরো খারাপ। ওরা ক্রুদ্ধ হয়ে প্রেমশঙ্করকে টাঙ্গি দিয়ে না মারলেও খালি হাতেই বেধড়ক মারতে মারতে মাটিতে ফেলে দিল। বিকাশ, হিতেন ও বাদল বাধা দিয়েও কিছু করতে পারল না। ঘটনাটা এইখানেই শেষ হতে পারত, কিন্তু প্রেমশঙ্কর সিংয়ের গোয়ার তুমিতে ঘটনাটা অন্যদিকে মন নিল। প্রেমশঙ্কররা দেশেতে নিজেদের এলাকায় আদিবাসী হরিজনদের কোনোদিন মানুষ জ্ঞান করেনি। কাজেই আজকে সেই আদিবাসীদের হাতে মার খেয়ে সেই জমিদারি রক্ত ও মেজাজ আবার গর্জে উঠল। মাটি থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে চাঁদের আলোয় দেখল হাতটা কালো তরল পদার্থে ভরে গেছে। বুঝতে পারল তার ঠোঁট কেটে রক্ত ঝরছে। বলল, দাঁড়া, বদলা কি করে নিতে হয় দেখাচ্ছি। এই বলে সে বাসের দিকে চলতে আরম্ভ করল। আদিবাসী দুজন বুঝতে পারল এরপর এরা নিশ্চয় তাদের আর জল আনবার কাজে রাখবে না, তাই তারা নিজেদের বস্তির দিকে ফিরে গেল। আস্তে আস্তে প্রেমশঙ্কর, বিকাশ, হিতেন আর বাদল বাসের কাছে এসে পৌঁছল। দলের উপস্থিত সবাইকে ডাকা হলো, তারাও সব শুনল। শুধু সুকুমার দত্ত, বিনয় সরকার, অধ্যাপক অভিমন্যু সেন, মহিত হালদার, দীনেশ পাল আর রণজিৎ নাগ হাজির ছিল না। বেশিরভাগ ছাত্রই প্রেমশঙ্করকে বলল, প্রেম, যা হয়েছে হয়েছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না, তাতে বিপদ আরও বাড়তে পারে। এখানে আমরা হাজার হলেও বাইরের ছেলে, কিছুই জানি না, চিনি না। কিন্তু এইসব কোনো কথাই প্রেমশঙ্করের মাথায় ঢুকল না। সে বলল, তোরা যদি আমার সাথে না আসিস, না আসবি, আমি এর বদলা নিয়ে তবেই ছাড়ব। এত বড় সাহস আমার গায়ে হাত তোলে। এরপর সে আর কাউকে কিছু বলল না। রান্নার ঠাকুরের কাছ থেকে চুপি চুপি কেরোসিন তেলের টিনটা চেয়ে নিয়ে এক সময় সবার অলক্ষ্যে আবার জঙ্গলের মধ্যে আদিবাসী বস্তির দিকে মিলিয়ে গেল। খানিক পরে দেখা গেল দূরের আকাশ আগুনের শিখায় লাল হয়ে উঠেছে, যেন সমস্ত পলাশ মহুয়ার রঙগুলো শাখা থেকে বন্ধন মুক্ত হয়ে দূরের আকাশে পৈশাচিক নৃত্য শুরু করে দিয়েছে। সারা বস্তিটা দাউ দাউ করে জ্বলছে, আর তার সাথে ভেসে আসছে আদিবাসীদের কান্না আর চিৎকার। বাকি সবাই তখন ঘটনার পট পরিবর্তনে ভীষণ ভয় পেয়ে গেছে। ঠিক তখনই প্রেমশঙ্কর সিং ছুটতে ছুটতে এসে বাসের কাছে মাটিতে মুখ থুবড়ে পড়ল।
কিছু বলার সময় পেল না। তার পিঠে বিঁধে আছে আদিবাসীদের বিষাক্ত তীর। ইতিমধ্যে রাত প্রায় 12টা বাজে। সকলেরই ভীষণ খিদে পেয়েছে। রাতের আহারের প্রত্যাশায় সকলেই বাসের আশেপাশে কাছাকাছি ছিল। প্রেম শঙ্করকে ওইভাবে পড়তে দেখে সবাই ছুটে এলো ওর কাছে। ইতিমধ্যে সেখানে দীনেশ পাল এবং রণজিৎ নাগও ছুটতে ছুটতে মোহিতের ভূতে পাওয়ার খবর নিয়ে হাজির। কিন্তু কাকে বলবে? প্রেম শঙ্করের তীরবিদ্ধ মৃতদেহ দেখে তারা অজানা আশঙ্কায় ভয়ে কাঁপতে লাগলো। ততক্ষণে আশপাশের কাছাকাছি সব আদিবাসী বস্তিতে মুখোমুখি এবং ঢোলের আওয়াজে খবর ছড়িয়ে পড়েছে। হঠাৎ ছাত্রের দল আবিষ্কার করল শয়ে শয়ে আদিবাসী তীর, ধনুক, টাঙ্গি আর শিকারী কুকুর নিয়ে পাহাড় জঙ্গল ফুঁড়ে উঠে এসে তাদের ঘিরে ফেলেছে। পালাবার কোনো রাস্তা নেই। এরপর যা ঘটল তা বলতে পারবে একমাত্র আকাশের চাঁদ, কারণ সে ছাড়া আর কোনো প্রত্যক্ষদর্শী সেখানে ছিল না। কয়েক ঘন্টা ধরে চলল পৈশাচী উল্লাস, যতক্ষণ না সবকটি বাস যাত্রীর প্রাণ আর লাক্সারি বাসটা বিষাক্ত তীরে, টাঙ্গিতে ও আগুনে একেবারে শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো রবীন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আজকের গল্প চন্দ্রগ্রস্ত। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।